এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি তার ছোট্ট বাড়িতে থাকতো। সেখানে ছোট টিয়া পাখি সহ আরো অন্যান্য পাখিরাও থাকতো। সব পাখিদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো ছিল। তারা একে অপরকে সাহায্য করত। ও ও কি ঠান্ডা পড়েছে রে বাবা! কিছুদিন আগেই বর্ষাকাল ছিল, চারিদিকটা জলেতে পুরো ডুবে গেছিল। আবার এখন শীতকাল চলে এলো, আর এই হাড় কাঁপানো শীতে প্রাণটা মনে হয় যায় যায়। আর এই বুজ্জিটা তো দেখছি এখনো ঘুম থেকেই ওঠেনি। কদিন পরেই স্কুলে পরীক্ষা, মেয়েটার তো দেখছি কোনোই চিন্তা নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। আরে মা, তুমি এই ঠান্ডার মধ্যে আমাকে ডাকছো কেন? আমাকে একটু ঘুমাতে দাও। এই ঠান্ডায় যদি আমি উঠে বাইরে বেরোই, আমার তো ঠান্ডা লেগে যাবে। আমাকে একটু ঘুমাতে দাও। আমি একটু বেলা করে ঘুম থেকে উঠবো, বুঝেছো মা? এই রকম বলে বুজ্জি আবার ঘুমাতে লাগলো। অন্যদিকে টুনি ঠান্ডার পরোয়া না করেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে লাগলো। তারপরে বুজ্জিকে ঘুম থেকে তুলিয়ে তাকে খাওয়ালো, তারপরে তৈরি করে তাকে স্কুলে নিয়ে যায়। এইদিকে পথে যাওয়ার পথে চিচু কাক, ছোট টিয়া পাখি আর তাদের সন্তানদের সাথে দেখা হলো। আরে টুনি, তুমি কি স্কুলে যাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, তোমরাও যাচ্ছ নাকি? হ্যাঁ গো টুনি, আমরাও তো স্কুলে যাচ্ছি। যা ঠান্ডা পড়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ চিচু, বাইরেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ টুনি মাসি, এই ঠান্ডায় আমাদের প্রাণ চলে যাচ্ছে। স্কুলে যেতে হয়, স্নান করতে হয়, আর ভালো লাগে না এইসব। হ্যাঁ বান্ন, তুই ঠিকই বললি। এত সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে ঠান্ডায় বল? আর তার উপরে এতগুলো হোমওয়ার্ক করতে হয়। এরা তো আর আমাদের কষ্টটা বুঝবেই না। আরে বাচ্চারা, আমরা বুঝতে পারি এত কম বয়সে তোমাদের অনেক কষ্ট করতে হচ্ছে, আমরা সবই জানি। সবই যদি বোঝো, তাহলে সমাধান বার করো না কেন? আরে বুজ্জি মা, এই বয়সে যদি কঠোর পরিশ্রম করো, তবেই তো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখন যদি কঠোর পরিশ্রম না করো, তাহলে কবে করবে তোমরা বলো? মা, আমাদের জীবনটা পুরো একঘেয়েমি হয়ে গেছে, আর পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা ছাড়া কি আর জীবনে কিছুই করার নেই? তাহলে তোমরা কি চাও? আমরা একটু পড়াশোনা থেকে মুক্তি পেতে চাই, একটু ঘোরাফেরা করতে চাই। রোজ রোজ পড়াশোনা করে করে বিরক্ত হয়ে গেছি আমরা। ঠিক আছে বাচ্চারা, তোমাদের তো 4 দিন পরেই পরীক্ষা। তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষাটা দাও। পরীক্ষা ভালো করে দিলে তারপরে যেখানে খুশি ঘুরতে যাবে। এইভাবে টুনি চড়ুই বাচ্চাদেরকে বলে। টুনি চড়ুইয়ের কথা মতো বাচ্চারাও মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষাটা শেষ করলো। মা, এবারে তো পরীক্ষা শেষ হয়ে গেল। তুমি আমাদেরকে কি বলেছিলে, তোমার মনে আছে মা? হ্যাঁ রে মা, আমার মনে আছে। এইভাবে টুনি চড়ুই বলল। তারপরে সব মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে একসাথে এক জায়গায় দেখা করলো। আরে টুনি, তুমি কিছু ভাবলে? ওরা তো ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরেছে, এখন কি করা যায় বলো তো? আরে ছোটু, আর বলো না। সকাল থেকে বুঝিও না এই একই কথা বলে বলে আমার মাথাটা খারাপ করে দিল। আর বলো না, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় ওদের নিয়ে বাইরে কোথায় ঘুরতে যাব বলো তো? ওদের তো ঠান্ডা লেগে যাবে। আমাদের কিছু একটা উপায় ভাবতে হবে, যাতে এই ঠান্ডাতে আমাদের বাইরে বেরোতে না হয়, বুঝেছো? হ্যাঁ টুনি, আমারও একই মত। এই ঠান্ডায় আমি বাইরে যেতে পারবো না। এমন কিছু ব্যবস্থা করো যাতে বাইরে না যেতে হয়। না না, এটা করলে তো হবে না। তোমরা তো বলেছিলে যে ভালো করে পরীক্ষা দিলে তারপরে আমাদের বাইরে ঘুরতে নিয়ে যাবে। এখন তোমরা মত পাল্টালে তো আমরা রাজি হব না। হ্যাঁ, আমরা কিন্তু রাজি হব না। আরে বাচ্চারা, আমি তো বলিনি যে তোমাদের বাইরে নিয়ে যাব না। বলছি এই ঠান্ডায় বেরোনোটা ঠিক হবে না। হ্যাঁ বাচ্চারা, আমরা ভয় পাচ্ছি, যদি কোথাও কোনো সমস্যা হয় সেই কারণে। আমরা না হয় 1 মাস অপেক্ষা করি, একটু সূর্য উদয় হলে তারপরে না হয় ঘুরতে যাব। না না চিচু মাসি, গ্রীষ্মকালে আমাদের বেশি কষ্ট হয়, এই শীতকালে আমাদের অত সমস্যা হবে না। শেষ পর্যন্ত মায়েরা বাচ্চাদের কাছে হার মেনে বাধ্য হয়ে তাদেরকে ওই গ্রামে থাকা একটা পাহাড়ি এলাকায় ঘুরতে নিয়ে যায়। এই পাহাড়ি এলাকাটা কি সুন্দর, তাই না?
চল আমরা গিয়ে খেলা করি। এইভাবে বাচ্চারা খেলাধুলা করে। মায়েরা ওই পাহাড়ি এলাকায় টেন্ট হাউস নিয়ে যায়, সেখানে গিয়ে টেন্ট হাউসটাকে খাটিয়ে দিল। খেলাধুলা শেষ করে বাচ্চারা ক্লান্ত হয়ে ওই টেন্ট হাউসে ঘুমিয়ে পড়ে। মায়েরাও ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে তারা ঘুম থেকে উঠে অবাক হলো। আরে বন্ধুরা, বাইরে তুষারপাত হচ্ছে। এমন তুষারপাত তো আমাদের গ্রামে আমরা কোনোদিন দেখিনি। আরে বান্নু, চিনু, তাড়াতাড়ি উঠে পড়, বাইরে তুষারপাত হচ্ছে। চল চল আমরা গিয়ে খেলা করব, চল। বাচ্চারা তুষারপাত নিয়ে খেলতে লাগলো। ওরে বাবা রে টুনি, বাইরে কি ঠান্ডা পড়েছে। আমার তো বাইরে বেরোতেই ভয় করছে জানো। অন্যদিকে বাচ্চারা তুষারপাত নিয়ে বাইরে খেলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা টেন্ট হাউসে ফিরে এলো, কারণ তাদেরও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মা, আমাদের খুব ঠান্ডা লাগছে, আমরা এই ঠান্ডা সহ্য করতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম, কিন্তু তোমরা শোনোনি। এইভাবে তারা সবাই মিলে আলোচনা করতে লাগলো। টুনি, এই ঠান্ডায় এখন আমরা টেন্ট হাউসের ভেতরে থাকবো কি করে? আরে ছোটু, চিন্তা করো না। আমি অনেক জায়গায় দেখেছি আর শুনেওছি যে এই হিমের ভেতরে অনেকে বাড়ি তৈরি করে, সেটার নাম হলো ইগলু। চলো আমরাও ইগলু তৈরি করে তার ভেতরেই থাকবো, তাতে কিন্তু অত আমাদের শীত পাবে না। তারপরে তারা ওই বরফ দিয়েই একটা ইগলু বাড়ি তৈরি করে নিল। আরে এই বাড়িটা সত্যিই তো একদম অদ্ভুত। হ্যাঁ টুনি, ভেতরটা কিন্তু খুবই সুন্দর, তোমার অনেক বুদ্ধি আছে দেখছি। হ্যাঁ টুনি মাসি, এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, এখন আমরা এই হাড় কাঁপানো শীত বুঝতে পারছি, আমাদের অনেক বড় ভুল হয়েছে। আচ্ছা, এখন আমরা কি খাবো? আরে তোমরা চিন্তা করো না, আমরা এই ইগলুর ভেতরেই আগুন ধরাবো আর সেখানেই কিছু রান্না করে খাবো, তাহলে তো আর আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই আইডিয়াটা খুবই ভালো। এইভাবে তারা সবাই মিলে ওই ইগলুর বাড়িতেই আগুন ধরিয়ে ম্যাগি তৈরি করে সবাই মিলে খেতে লাগলো। আরে এই ম্যাগি তো বাড়িতে তৈরি ম্যাগির থেকে খুব ভালো, তাই না চিনু, কি বল? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এইভাবে তারা ওই ইগলু বাড়িতে আনন্দ করে থাকতে লাগলো। হঠাৎ করেই চিচু কাক অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে চিচু, তোমার আবার কি হলো? টুনি মাসি, মায়ের আবার কি হলো? মা তো এত শীত পছন্দ করে না, তাই মনে হয় শরীর খারাপ করেছে। টুনি, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, এই অবস্থায় কি করে ওকে হাসপাতালে নিয়ে যাব? হে ভগবান, আমাদের কোনো পথ দেখাও তুমি। আরে তোমরা এইভাবে চিন্তা করো না, চিচু মাসি দেখবে ভালো হয়ে যাবে। এইভাবে সবাই ভয় পেল। তখনই হঠাৎ করে আকাশে একটা চিল উড়ছিল, সে তখন কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। আরে ওই পাহাড়ি এলাকায় কেউ কান্নাকাটি করছে মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তারপরে ওই চিল উড়তে উড়তে টুনিদের কাছে পৌঁছে গেল। আরে তোমরা কে, আর এই বিপজ্জনক পাহাড়ে কি করছো? এইভাবে যখন ওই চিল তাদেরকে জিজ্ঞাসা করলো, টুনি তখন সব ঘটনা তাকে জানালো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো, বুঝেছো? এই রকম বলে ওই চিল তখন বাইরে বেরিয়ে জঙ্গল থেকে গিয়ে একটা পাতা নিয়ে এলো। সেই পাতা এনে চিচুকে খেতে দিল। চিচুর খানিকক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে এলো। চিচু, তুমি এখন কেমন আছো? হ্যাঁ, ঠিক আছি। চিন্তা করো না, এই ঠান্ডায় এই সব কিছু হওয়া কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর তোমাদের নির্মাণ করা এই বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে আন্টি, এই বাড়িটা আমার মা তৈরি করেছে। না না, সত্যি বাড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে। যতদিন এখন বাইরে তুষারপাত হচ্ছে, তোমরা এই বাড়িতে থাকো নির্ভয়ে, কোনো কিছু হবে না তোমাদের। আর হ্যাঁ, কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। ততদিন তোমরা বাইরে বেরোবে না কিন্তু। এই রকম বলে ওই চিলটা তখন সেখান থেকে চলে গেল। সেই দিন থেকে যতদিন না বাইরে শীতের প্রভাব কমছে, সব পাখিরা তাদের সন্তানদের নিয়ে ওই ইগলু বাড়িতেই সুখে শান্তিতে থাকতে লাগলো। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি তার মেয়ে বুজ্জিকে নিয়ে একটা সুন্দর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করত।
টুনি কিন্তু খুবই পরিশ্রমী আর এক বুদ্ধিমতী পাখি ছিল, কিন্তু তার এই সুখ শান্তি তো গ্রামের অন্যান্য পাখিরা সহ্য করতে পারতো না। তারা চাইতো টুনির ক্ষতি করতে। একদিন ছোট টিয়া পাখি আর চিচু এইভাবে বলল, টুনি চোরের বাড়িটা দেখেছো ছোটু? কি সুন্দর হয়েছে। এইটা তৈরি করতে অনেক পরিশ্রম করেছে টুনি। হ্যাঁ চিচু, তুমি ঠিকই বলেছ। আর বাড়ির ভেতরের জিনিসগুলোও খুবই সুন্দর। কোথায় থেকে কিনেছে গো ওইগুলো? ওইগুলো তো শহর থেকে কিনেছে। বাইরে থেকে বাড়িটা খুবই সুন্দর, না জানি ভেতর থেকে কত সুন্দর হবে। হ্যাঁ চিচু, তুমি তো ঠিকই বললে, কিন্তু টুনি যে অত সুন্দর বাড়িতে রয়েছে আমার একেবারে ভালো লাগে না। আমার একদম এগুলো সহ্য হয় না, জানো তো। ঠিকই তো বললে ছোটু, টুনি কত এগিয়ে গেছে বলো, আর আমরা যেখানকার সেখানেই পড়ে রইলাম। যেমন হোক করে ওই টুনিটার ক্ষতি করতে হবে। এইভাবে ছোট টিয়া পাখি আর চিচু কাক মিলে আলোচনা করছিল যে যেমন হোক করে ওই টুনি চোরের বাসাটাকে তারা নষ্ট করে দেবে। আরে বুজ্জিমা, আমাদের বাড়িটা দেখেছো? বাইরে দিয়ে কত সুন্দর লাগছে। হ্যাঁ মা, সত্যি বাড়িটা খুবই সুন্দর হয়েছে। আমাদের টিচার মাহি ছিল কিন্তু এই বাড়িটার ব্যাপারেই বলছিল। উনি কিন্তু অনেক প্রশংসাও করছিলেন, জানো মা। ও আচ্ছা, তাই নাকি? তোর টিচারকে ধন্যবাদ জানাবি। চল মা, এবার ওই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। ওই বাড়িটা তৈরি করতে আমরা কত পরিশ্রম করেছি, তাই না রে মা? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এই বাড়িটা তৈরি করতে আমরা কত কঠোর পরিশ্রম করেছি। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, এমনকি ঘুমাতেও পারতাম না। কত রাত আমরা জেগেই কাটিয়ে দিয়েছি বলো মা। কিন্তু যাই বলো মা, একটু পরিশ্রম করেছি তো কি হয়েছে আমরা, কিন্তু বাড়িটা খুব মজবুত তৈরি হয়েছে। এবারে বর্ষাকালে আর শীতকালে আমাদের কোনো চিন্তা নেই, তাই না মা? হ্যাঁ রে মা, সেই কারণেই তো এত সুন্দর আর মজবুত বাড়ি তৈরি করেছি। চল মা, এবারে খুব ক্লান্ত হয়ে পড়েছি, গিয়ে আমরা ঘুমাই। এই রকম বলে সেই দিন তারা মা আর মেয়ে ওই বাড়িতে গিয়ে রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি চোরের ঘুম থেকে উঠে বাড়ির সব নিত্যকর্ম করতে লাগলো। আরে ছোটু, আমি না এখন টুনির বাড়িতে গিয়ে একটা অভিনয় করব, ওকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য, বুঝেছো? ও যখন ওই বাড়ি ছেড়ে চলে যাবে তখন ওই বাড়িটা আমরা দখল করে নেব। তখন আমরা দুজনে ওই বাড়িতে মজা করে থাকবো। এই রকম বলে চিচু কাক তখন ভালো করে সেজেগুজে টুনি চোরের বাসায় গেল। আপনি কে? মনে হচ্ছে এর আগে কোথাও দেখেছি। আরে কি সব ভুলভাল বকছো? তুমি আমায় চিনবে কি করে? কই, আমি তো তোমায় চিনি না। আচ্ছা, আপনাকে না অনেকটা চিচু কাকের মতো দেখতে। তার মানে কি ওনাদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? বলুন। আরে বাচ্চা, তুমি এসব কি মূর্খের মতো কথা বলছো? আমি হলাম একজন জ্ঞানীগুণী ব্যক্তি। আমি তোমাদের ভালোর জন্যই এখানে এসেছি। শোনো, তোমরা যে বাড়িটায় রয়েছো, বাড়িটা মোটেও ভালো না। তাই বলি ভালোই ভালোই বাড়িটা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে, বুঝেছো? মা, তুমি এইসব ফালতু লোকেদের কথা একদম শুনবে না। আমরা এই বাড়িটা তৈরি করতে কত পরিশ্রম করেছি, আর উনি এসে বলছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। মা, ওনাকে যেতে বলো, না হলে কিন্তু ওনাকে পুলিশে ধরিয়ে দেব। আপনি চুপচাপ এখান থেকে চলে যান। এইভাবে বুজ্জি কাক চিচু কাকের কথা শুনে তাকে হুমকি দিল। আরে, মনে হচ্ছে আমি ধরা পড়ে গেলাম নাকি? না না, এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ। যদি থাকি এরা জেনে যাবে যে আমি চিচু কাক। পরে ভাবা যাবে ওদের কি ব্যবস্থা করব। দেখুন, আমি কিন্তু সত্যি বলছি। আমার কথা যদি না বিশ্বাস করেন আপনাদের ভাগ্যটাই খারাপ হবে। এই রকম বলে চিচু কাক তো সেখান থেকে চলে যায়। আরে চিচু, কি হলো? তুমি ওদেরকে ভয় দেখিয়েছো? ওরা বাড়ি ছেড়ে কবে যাবে বলো না। আরে, ওদেরকে বোকা বানানো এত সহজ নাকি? যতই যাই বলো, ওরা কিন্তু ওই বাড়ি ছেড়ে যাবে না। আমাদের এবারে অন্য কিছু ভাবতে হবে। রাতের বেলায় চুপি চুপি গিয়ে এবারে ওই বাড়িটার ভেতরে চুরি করতে হবে, তবে যদি ওরা পালায়। এইভাবে ছোটু আর চিচু কাক প্ল্যান করলো যে তারা রাতের বেলায় গিয়ে টুনির বাসাতে চুরি করবে। তারপরে ছোটু আর চিচু দুজনে মিলে টুনি চোরের বাসায় গেল। টুনি, জানো তো আজ আমার জন্মদিন। ওই খুশিতে আমি মিষ্টি দিচ্ছি সবাইকে। এই নাও, তোমরাও খাও, আমি খুব খুশি হব।
টুনি আর বুজ্জি তখন ছোট টিয়া পাখির দেওয়া মিষ্টিটা খেয়ে নিল। খানিকক্ষণের মধ্যেই তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ছোটু, মনে হচ্ছে ওষুধটা কাজে দিয়েছে। এখন তো আর ওরা ঘুম থেকে উঠবে না, সেই সকালে উঠবে। চলো, ততক্ষণে আমরা আমাদের কাজগুলো সেরে নিই। টুনি আর বুজ্জি তো অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের কোনো জ্ঞান ছিল না। এইদিকে চিচু আর ছোটু টুনির বাসার সব কিছু চুরি করে নেয়। তারপরে তারা দুজনে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন সকালে টুনি আর বুজ্জি ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। ওদের বাড়িটাও কেমন নষ্ট করে দিয়ে গেছে। তারা তখন আশেপাশে চারিদিকটা তাকিয়ে দেখল। আরে বুজ্জি মা, আমাদের বাড়িটা এইরকম হলো কি করে রে মা? হ্যাঁ গো মা, আমরা এই বাড়িটা কত পরিশ্রম থেকে তৈরি করেছিলাম, কিন্তু এই সব কিছু কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাদের সাথে? মা রে, আমার মাথাটাও খুব ব্যথা করছে। কি হয়েছে কাল রাতে আমাদের সাথে আমার কিছুই মনে পড়ছে না, জানিস? ততক্ষণে সেখানে ছোট টিয়া পাখি আর চিচু কাক এলো। তারা এসে এমন ভান করলো যেন তারা কিছুই জানে না। আরে টুনি, তোমার এই মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তোমার খুব কষ্ট হচ্ছে। আসলে কালকে রাতে তোমার বাড়িতে খুব শব্দ শুনতে পেয়ে আমি আর চিচু ছুটে এলাম। এসে তো বাড়ির এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। তুমি তো ঘুমাচ্ছিলে, অনেক জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি উঠলে না। এইভাবে ছোট টিয়া পাখি কিন্তু টুনি আর বুজ্জিকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সত্যি টুনি আর বুজ্জি একেবারে ভেঙে পড়েছিল। তারপরে টুনি আর বুজ্জি মন খারাপ করে ওই জায়গাটা ছেড়ে গ্রামের শেষ প্রান্তে তারা চলে গেল। মা, এতদিনের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেলাম। এবারে আমরা কোথায় যাব, কোথায় থাকব? কাল থেকে আবার বর্ষাকাল শুরু হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ, তুই ঠিকই বললি, কাল থেকে বর্ষাকাল শুরু হবে। আমরা অসহায়, এখন কোথায় যাব বলতো? এইভাবে তারা মন খারাপ করে যখন ভাবছিল, তখনই একটা নৌকা দেখতে পেল। মা, ওই দেখো, ওখানে একটা নৌকা রয়েছে। চলো, কিছুদিন আমরা ওই নৌকাতেই থাকবো, ঠিক আছে? তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু হলো। তারপরে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জিকে নিয়ে ওই নৌকায় উঠে পড়ে, কিন্তু বৃষ্টিতে তারা দুজনেই ভিজতে লাগলো। বৃষ্টিটাও শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে ভিজে তো আমরা কাঁপছি। মা, খুব ঠান্ডা লাগছে মা, আমার শরীরটা কেমন হচ্ছে, আর থাকতে পারছি না। এই রকম বলেই বুজ্জি অজ্ঞান হয়ে যায়। আরে, মেয়েটার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আর এই বৃষ্টিতে আমি ওকে কোথায় নিয়ে যাব? আশেপাশে কোথাও হাসপাতালও দেখতে পাচ্ছি না, কি করে নিয়ে যাব? আরে হ্যাঁ, ওই নদীর ওপারে তো একটা ছোট্ট হাসপাতাল রয়েছে। এই নৌকার সাহায্যে যদি ওই হাসপাতালে পৌঁছাতে পারি তাহলে ভালো হবে। যাই, চেষ্টা করে দেখি। ওই ভারী বৃষ্টিতেই টুনি চড়ুই খুব কষ্ট করে নৌকাটাকে নিয়ে নদীর ওপারে হাসপাতালের কাছে পৌঁছে গেল। তারপরে টুনি বুজ্জিকে নিয়ে ওই হাসপাতালে ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু, দেখুন না বুজ্জির কি হয়েছে। টুনির এই রকম বলার পরে ডাক্তারবাবু বুজ্জির চেক আপ করলেন। দেখুন, আপনার মেয়ের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আর হ্যাঁ, ওকে কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচান। এইভাবে ডাক্তারবাবু ওষুধগুলো লিখে দিল আর সময় মতো তাকে খেতে বলল। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম বলে টুনি তারপরে তার মেয়ে বুজ্জিকে নিয়ে নৌকায় উঠে পড়ে। আরে, ডাক্তারবাবু তো বলল যে বুজ্জির খুব ঠান্ডা লেগে গেছে, ওকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে হবে, না হলে কিন্তু ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা যেই নৌকাতে থাকি, এখানে তো চারিদিকেই খোলা, এখানে তো ঠান্ডা বেশি হবে, মেয়েটারও শরীর খারাপ করবে। কিছু একটা উপায় বার করতে হবে। এই রকম ভেবে টুনি তখন তার সামনে থাকা জঙ্গল থেকে কিছু কাঠ, খড়, গাছের পাতা এইগুলো নিয়ে এলো, যাতে ওই নৌকাটার উপরে একটা বাড়ির মতো ছাউনি করে দিতে পারে। এখন তো এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই মাথার উপরে ছাউনিটা করলাম, কিন্তু আশেপাশে খোলা, এখান থেকে তো ঠান্ডা ঢুকবে। আচ্ছা, ওইটা না হয় পরে ভাবা যাবে। এখন তো কিছু খাবারের জন্য দানা জোগাড় করতেই হবে। এই রকম বলে টুনি তারপরে আবার ওই পুরনো গ্রামে ফিরে গেল। সেখানে ধানের জমিতে গিয়ে কিছু শস্য দানা নিয়ে এলো।
কারণ তার মেয়ে বুজ্জিটা খুবই ক্ষুধার্ত ছিল, তাকে তো কিছু খেতে দিতেই হবে। মা, সত্যি তুমি খুবই মহান মা। তুমি দেখো কি সুন্দরভাবে বুদ্ধি দিয়ে এই নৌকাটাকে বাড়ির মতো সাজিয়ে দিলে। আর এখন তুমি কি সুন্দর এই কাপড়গুলো জোগাড় করে আনলে, মোমবাতি আনলে। এবারে বাড়িটার ভেতরেও একটু আলো হয়ে যাবে, তাই না মা? সত্যি তুমি খুব ভালো। আরে মা, এতে এমন কি বড় ব্যাপার হলো? তুই তো আমার মেয়ে, আর তোর দেখাশোনা করাটা তো আমার কর্তব্য। এই বর্ষাকালটা কষ্ট করে এখানে কাটিয়ে নিই, তারপরে যখন গ্রীষ্মকাল আসবে তখন আবার আমরা ওই গ্রামে গিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলবো। এইভাবে সেই দিনের পর থেকে তারা মা আর মেয়ে খুব কষ্ট করে বর্ষাকালটা ওই নৌকার বাড়িতেই থেকে দিন কাটাতে লাগলো। তারা শুধু এখন গ্রীষ্মকালের অপেক্ষায় করতে লাগলো।